বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথস ফিজিক্স ল্যাবের পদার্থবিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, সহকারী অধ্যাপক, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করতে চাই। ইতিমধ্যে আমি এই অধ্যায় থেকে দুটি বা তিনটি লেকচার সম্পন্ন করেছি, যেখানে আমরা আগের লেকচারটিতে হয়তোবা সামন্ত্রিক সূত্রের সাহায্যে কিভাবে ভেক্টরের যোগ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু আজ আমি নতুন আরেকটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোকপাত করতে চাই, এবং এটা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেই বিষয়টি হচ্ছে ভেক্টর রাশির গুণন। ভেক্টর রাশির গুণন দুই ভাবে করতে পারি। একটি হচ্ছে একটি ভেক্টর রাশিকে অন্য একটি স্কেলার রাশি দ্বারা গুণ করতে পারি, অন্যদিকে একটি ভেক্টর রাশিকে অন্য আরেকটি ভেক্টর রাশি দ্বারাও গুণ করতে পারি। তো প্রথম ক্ষেত্রে যেটা বলেছি যে ভেক্টর রাশিকে একটি স্কেলার রাশি দ্বারা গুণ করা, এটা কিন্তু সবসময় ভেক্টর রাশিই হবে। যেমন আমি যদি এভাবে বলি যে এ একটি ভেক্টর আর এম হচ্ছে একটি স্কেলার রাশি, তাহলে আমি যদি বলি এম এবং একে গুণ করলাম, এটা কিন্তু অলওয়েজ ভেক্টর হবে, এটা সবসময়ই ভেক্টর রাশি, এটা কখনোই স্কেলার হওয়ার কোনো সুযোগ থাকবে না। বাট দ্বিতীয় ক্ষেত্রে যেটা আমরা বলেছি যে একটি ভেক্টর রাশিকে অন্য আরেকটি ভেক্টর দ্বারা গুণন, এই ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ঘটনা ঘটতে পারে। যেমন আমি যদি বলি একটা ভেক্টর হচ্ছে এ, আরেকটি ভেক্টর হচ্ছে বি, দুটি ভেক্টর রাশি। এখন এই এ ভেক্টরকে যদি আমি বি ভেক্টর দ্বারা গুণ করি, এই গুণনটা কিন্তু দুই প্রকার হতে পারে। কারণ এর গুণফলটা স্কেলার রাশি হতে পারে, আবার এর গুণফলটা ভেক্টর রাশিও হতে পারে। যদি এই দুটি ভেক্টরের গুণফলে আমরা একটি ভেক্টর রাশি পাই, তাহলে এইটা এক ধরনের গুণন হবে। আবার যদি এই দুটি রাশির গুণফলে আমরা একটা স্কেলার রাশি পাই, তাহলে এটা আবার আরেক ধরনের গুণন হবে। সেই জন্য ভেক্টর রাশির গুণনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আর অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, ভেক্টর রাশির গুণন বলতে আমরা একটি ভেক্টরকে অন্য আরেকটি ভেক্টর দ্বারা যে গুণন, এই গুণনটিকেই কিন্তু বোঝাবো। তো এবার আমরা যেটা জানলাম যে ভেক্টর রাশির গুণন তাহলে দুই প্রকার। কিভাবে? এখানে অবশ্যই মনে রাখতে হবে, আবার বলছি আমি, যে এখানে অবশ্যই একটা ভেক্টরকে অন্য আরেকটি ভেক্টর দ্বারা গুণ করতে হবে। তো এই গুণনটা দুই প্রকার হয়ে থাকে, স্কেলার গুণন বা ডট গুণন, অথবা দুই নম্বরটি হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। প্রথমে আমরা জানি স্কেলার গুণন কাকে বলে। দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, তাহলে যে গুণনের মাধ্যমে এটা হলো সেই গুণনকে বলবো আমরা, বা সেই পদ্ধতির গুণনকে বলবো আমরা স্কেলার গুণন। দুটি ভেক্টর রাশির যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায় তাকে আমরা বলবো স্কেলার গুণন। আর ভেক্টর দুটির মাঝখানে ডট চিহ্ন দিয়ে এই গুণন প্রকাশ করা হয় বলে এটাকে আমরা ডট গুণনও বলে থাকি। আমরা স্কেলার গুণনের অথবা বলছি কি ডট গুণন। ডট গুণন কেন বলি আমরা? যে ভেক্টর দুটির মাঝখানে ডট চিহ্ন দিয়ে এই গুণনটি প্রকাশ করা হয়, সেই জন্য আমরা এটিকে বলে থাকি ডট গুণন। আমি যদি বলি যে এ একটি ভেক্টর এবং বি অন্য আরেকটি, তাহলে এ এবং বি এই দুটি ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণন কি হবে? এ ডট বি। এই যে ভেক্টর দুটি মাঝখানে আমি কি চিহ্ন ব্যবহার করেছি? এটা ডট চিহ্ন, এই চিহ্নটি হচ্ছে ডট চিহ্ন। সেই জন্য আমরা বলবো এইটা স্কেলার গুণন এবং এটাকে আমরা ডট গুণন বলি, যেহেতু ডট চিহ্ন দিয়ে প্রকাশ করবো। এবার আমরা আসি ডট গুণনের গুণফলটি কেমন হবে। দুটি ভেক্টর রাশির ডট গুণনের গুণফল হবে ভেক্টরদের প্রতিটির মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইন অনুপাতের গুণফলের সমান। ভেক্টর দুটির প্রতিটির মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইন অনুপাতের গুণফলের সমান। তার মানে দাঁড়াচ্ছে, আমরা এইভাবে যদি চিন্তা করি যে এ ভেক্টরটি আমার এই বরাবর ক্রিয়াশীল আছে এবং বি ভেক্টরটি এই বরাবর ক্রিয়াশীল আছে। সাপোজ এ এবং বি পরস্পর থিটা কোণে অবস্থিত। আমরা ধরে নিচ্ছি এ এবং বি দুটি ভেক্টর যারা পরস্পর থিটা কোণে কোন একটা বিন্দু ও তে অবস্থিত, এবং এখানে ও পি বরাবর হচ্ছে এ আর ও কিউ বরাবর হচ্ছে বি। তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এই এ এবং বি ভেক্টর দ্বয়ের ডট গুণন বা স্কেলার গুণনের গুণফলটি হবে ভেক্টর দুটির প্রতিটির মান। তার মানে কি? এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, দ্যাট ইজ বি,
এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইন অনুপাত দ্যাট মিন্স cos থিটা। এটি হবে তোমার ডট গুণনের সূত্র। এই সূত্রটি তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। a ডট b ইজ ইকুয়াল টু ab cos থিটা। a ডট b ইজ ইকুয়াল টু ab cos থিটা। এই কথাটি ভালো করে মনে রাখতে হবে। এখন দেখতে চাই যে এই যে ab cos থিটার গুণফলটা হলো এটাতে কি বোঝায়, বা a ডট b এটাতে আসলে কি বোঝায়, এর তাৎপর্যটা কি, সিগনিফিকেন্সটা কি, সেটা আমরা একটু দেখতে চাই। তার জন্য আমাদের একটা কাজ করতে হবে। এখানে আমাদের লম্ব আমি কি করলাম, b ভেক্টরের শীর্ষবিন্দু থেকে a ভেক্টরের উপর একটি লম্ব আঁকলাম। তাহলে এই দেখা গেল এই লম্বটি OP কে বা a ভেক্টরকে ধরো এখানে r বিন্দুতে সেট করলো। এবার আমরা দেখো OQR ত্রিভুজ থেকে লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। যেহেতু এটা আমার থিটা, তাহলে এটা বিপরীত বা এটা লম্ব, আর এটা হবে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি OR ডিভাইড বাই হচ্ছে OQ, OR ডিভাইড বাই OQ। এখন OQ দ্বারা আমরা কি b ভেক্টরকে প্রকাশ করেছি, তার মানে আমরা এটাকে b ভেক্টরের মান লিখতে পারি, দ্যাট মিন্স OR বাই b। সুতরাং আমরা লিখতে পারি b cos থিটা দিস ইজ ইকুয়াল টু OR, b cos থিটা দিস ইজ ইকুয়াল টু OR। এখন এই যে a ডট b ইকুয়াল টু ab cos থিটা, এই সমীকরণটিতে যদি আমরা আসি তাহলে আমরা এভাবে লিখতে পারি a ডট b ইজ ইকুয়াল টু a গুণন b cos থিটা। কিন্তু আলাদা করে লিখলাম, b cos থিটাটিকে আলাদা করে লিখলাম, কারণ আমরা b cos থিটার মান হচ্ছে OR, এটা বসাবো। তার মানে a গুণন হচ্ছে OR, a গুণন OR। এখন আমরা যদি লক্ষ্য করি চিত্রে, এখানে a বলতে আমরা কি বোঝাচ্ছি, a বলতে বোঝাচ্ছি a ভেক্টরের মান। আর OR বলতে কি বুঝবো, OR দিয়ে বোঝাবো হচ্ছে a ভেক্টরের উপর b ভেক্টরের লম্ব অভিক্ষেপ, a ভেক্টরের উপর b ভেক্টরের লম্ব অভিক্ষেপ। সেই জন্য আমি এটাকে এভাবে লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি এভাবে a ডট b দিস ইজ ইকুয়াল টু a ভেক্টরের মান গুণন a ভেক্টর বরাবর b ভেক্টরের লম্ব অভিক্ষেপ। ঠিক একইভাবে আমি যদি p বিন্দু থেকে, অর্থাৎ a ভেক্টরের যে শীর্ষবিন্দু p রয়েছে, সেই p বিন্দু থেকে যদি b ভেক্টরের উপর একটা লম্ব আঁকি, সাপোজ ধরো PS, এই লম্বটি আমি আঁকলাম PS, আঁকা যাবে অবশ্যই। তাহলে তখন কিন্তু আমার বিষয়টা উল্টে যাবে। তখন আমরা লিখবো এভাবে, এটা আমরা লিখতে পারবো এভাবে a ডট b লিখবো b গুণন a cos থিটা, b গুণন a cos থিটা। তখন কিন্তু হয়ে যাবে এই বিষয়টা হয়ে যাবে এরকম a ডট b। এটা আমি ডিটেইলস দেখালাম না, এটা লেখা যাবে b ভেক্টরের মান গুণন b ভেক্টর বরাবর a ভেক্টরের লম্ব অভিক্ষেপ। ওকে, এবার আমরা এটাকে কি বলতে পারি, a ডট b ইকুয়াল টু a ভেক্টরের মান গুণন a ভেক্টর বরাবর b ভেক্টরের লম্ব অভিক্ষেপ, অথবা এটাকে আমরা বলতে পারি b ভেক্টরের মান গুণন b ভেক্টর বরাবর a ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এখন এই দুটি বিষয়কে যদি আমি এক কথায় বলি, একসাথে বলি, তাহলে আমরা এভাবে বলতে পারি a ডট b ইকুয়াল টু যে কোনো একটি ভেক্টরের মান এবং ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপের গুণফল। যখন a এর মান নিচ্ছি তখন a বরাবর, যখন b এর মান নিচ্ছি তখন b বরাবর, যখন a বরাবর নিচ্ছি তখন b এর লম্ব বিক্ষেপ, তার মানে অপর ভেক্টরের, আবার যখন b বরাবর নিচ্ছি তখন a এর লম্ব বিক্ষেপ, তার মানে অপর ভেক্টরের। তার মানে আমি এক কথাই বলতে পারি, দুটোকে একসাথে বলা যায়। সেটা হচ্ছে যে কোনো একটি ভেক্টরের মান এবং ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপের গুণফলই হচ্ছে ভেক্টর দুটির স্কেলার গুণনের গুণফল, এবং এটাকে বলা হয় স্কেলার গুণনের তাৎপর্য। এটাকে বলা হয় স্কেলার গুণনের তাৎপর্য। আচ্ছা, স্কেলার গুণন বা ডট গুণনের বৈশিষ্ট্যটা কি সেটা আমরা একটু জানি। বৈশিষ্ট্য আমরা নোট করতে পারবো প্রয়োজনে। বৈশিষ্ট্য, স্কেলার বা ডট গুণনের বৈশিষ্ট্য, এখানে তিনটি বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট আছে। আমরা এক নম্বর বৈশিষ্ট্যটি বলবো, যেমন ধরো a ডট a দিস ইজ ইকুয়াল টু a স্কয়ার, a ডট a ইকুয়াল টু a স্কয়ার। এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য। মনে রাখবে, কোন একটা ভেক্টরকে যদি সেই ভেক্টর দ্বারা ডট গুণন করা হয় বা স্কেলার গুণন করা হয়, তাহলে তার গুণফলটা হবে ওই ভেক্টরের মানের বর্গ, ওই ভেক্টরের মানের বর্গ। তাহলে a ডট a দ্যাট মিন্স a স্কয়ার। তাহলে b ডট b কি হবে b স্কয়ার।
পি ডট পি কি হবে পি স্কয়ার এভাবে। আচ্ছা তারপর হচ্ছে তারপর আমরা 2 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্র মেনে চলে তার মানে হচ্ছে তোমার এ ডট বি ইকুয়াল লেখা যাবে বি ডট এ। আমি ভাষাটা লিখলাম না, তোমার ভাষাটা লিখে নিয়ে প্রয়োজনে। যে 2 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। উল্টা পাল্টা করে লিখলেও কোনো অসুবিধে হবে না। নাম্বার 3 নম্বর বৈশিষ্ট্যটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, যে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত আমরা এখান থেকে পাবো। সেটা হচ্ছে এরকম যে এ ডট বি শূন্য হলে এ ডট বি শূন্য হলে এ পারপেন্ডিকুলার টু বি হবে। এটা একটা শর্ত। এই যে 3টি বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ 3টি বৈশিষ্ট্য মনে রাখতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এ ডট এ মানে এ স্কয়ার। 2 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে এ ডট বি মানে বি ডট এ, অর্থাৎ এটা বিনিময় সূত্র মেনে চলে। আর 3 নম্বর বৈশিষ্ট্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ ডট বি ইকুয়াল টু 0 হলে এ পারপেন্ডিকুলার টু বি, অর্থাৎ দুটো ভেক্টর রাশির ডট গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পরস্পর লম্বভাবে অবস্থিত হবে, অথবা তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। এগুলো আমরা মনে রাখবো। স্কেলার গুণন বা ডট গুণনের প্রয়োগ দেখব এবার আমরা। আমরা এখন যে বলছি প্রয়োগ দেখার আগে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, নিশ্চয়ই তোমাদের জানা আছে হয়তো, আমি প্রথম লেকচারে বলেছি যে আয়ত একক ভেক্টর কি, এটাকে জানতে হবে। আয়ত একক ভেক্টর মানে কি? আয়ত একক ভেক্টর মানে হচ্ছে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। আমি হয়তো আগের লেকচারে এটা বলেছি, না বললেও এখন বলছি জেনে নিলে। সেটি হচ্ছে আমরা যদি এভাবে চিন্তা করি যে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। মনে করি আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর রয়েছে যেটাকে আমরা আই ক্যাপ বলি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আর ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর রয়েছে যেটাকে আমরা জে ক্যাপ বলি, এবং জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর রয়েছে যাকে আমরা কে ক্যাপ বলি। এই যে আই, জে এবং কে, এদেরকে বলা হয় হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, এবং যেহেতু একক ভেক্টর এদের মান কিন্তু 1। আর খেয়াল করে দেখো, এই আয়ত একক ভেক্টর হওয়াতে এদের মধ্যে সুবিধা হলো যে আই এবং জে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, জে এবং কে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আই এবং কে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকের সাথে সমকোণে অবস্থিত। এবার আমরা আসি যে এদের ক্ষেত্রে আমরা স্কেলার গুণন কিভাবে প্রয়োগ করব। সাপোজ আমি বলছি আই ডট আই ইকুয়াল টু হোয়াট, আই ডট আই কত হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে এই যে আমি একটু আগে স্কেলার গুণনের সূত্র শিখলাম, সূত্রটি কি ছিল? এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এখানে আরেকটা বিষয় তোমাদের বলি, এ বি কস থিটা, এই থিটাকে আমরা থিটা না লিখে অন্য কিছু লিখতে পারি। সেটা হচ্ছে এভাবে লিখতে পারি এ কমা বি। এটা বোঝানো হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই থিটা দিয়ে বোঝানো হচ্ছে কি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমি থিটা না লিখে এই কথাটি লিখতে পারি। আমি এই কাজটি করবো এখন। এখানে আমি লিখতে পারি ওই নিয়ম অনুসারে আই ডট আই দিস ইজ ইকুয়াল টু আই এর মান, এই যে খেয়াল করো এ ডট বি মানে কি এ এর মান এ, বি এর মান বি, তাহলে আমি লিখলাম কি আই এর মান ইনটু আই এর মান ইনটু কি হবে cos আই কমা আই। ক্লিয়ার? আই কমা আই, এখানে যেমন লিখছি cos a কমা b মানে এবং b এর মধ্যবর্তী কোণ, এখন লিখব কি আই কমা আই মানে আই এবং আই এর মধ্যবর্তী কোণ। সো আমরা এখন লিখতে পারি আই এর মান যেটা একক ভেক্টরের মান হবে 1, এটার মান হবে 1, আর এটা cos, এটা আই এবং আই এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0। যেহেতু দুইটাই আই, দুইটাই x অক্ষ বরাবর একই দিকে, দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি cos 0, cos এর মান জানি অবশ্যই 1, সবগুলো 1 গুণ করে তার কি হচ্ছে 1। আমাদের আছে কি i ডট i দিস ইজ ইকুয়াল টু 1। বাট দ্য সেম ওয়ে আমরা লিখতে পারবো j ডট j দিস ইজ ইকুয়াল টু 1 এবং k ডট k দিস ইজ অলসো ইকুয়াল টু 1। তাহলে দেখা যাচ্ছে ডট গুণনের ক্ষেত্রে বা স্কেলার গুণনের ক্ষেত্রে i ডট i, j ডট j, k ডট k এদের মান হচ্ছে 1, অর্থাৎ দুটি একই আয়ত একক ভেক্টর যদি আমরা ডট গুণন করি তাহলে তাদের মান হয়ে যাবে 1। ওকে, এবার আমরা দেখবো ভিন্ন হলে কি। আমরা এখানে জাস্ট ভিন্ন করে দিই, খুব সহজে করে দিতে পারবো। আমরা জাস্ট আই এর জায়গায় জে বসিয়ে দিই, যদি এখানে আই এর জায়গায় জে বসিয়ে দিলাম, যেটা আমরা আই ছিল এটাকে জে করে দিলাম। ওকে,
এটা জাস্ট আমরা জে করে দিলাম, আই ডট জে, তাহলে আই এর মান জে এর মান cos i, জে, cos i, জে। আমরা এটা আগে মুছে দিই। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে যাচ্ছে i, জে। আর i, জে এর মধ্যবর্তী কোণ কত? মানে i এবং j এর মধ্যবর্তী কোণ। তাহলে i এবং j এর মধ্যবর্তী কোণ বের করতে হবে। i এবং j, i হচ্ছে x অক্ষ বরাবর, j হচ্ছে y অক্ষ বরাবর। তাহলে x অক্ষ y অক্ষ মধ্যবর্তী কোণ হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি 1 গুণন 1 গুণন 0 cos 90 যেহেতু 0, তাহলে বের হচ্ছে 0। তার মানে i ডট j ইকুয়াল টু 0। ঠিক একই ভাবে লেখা যাবে j ডট k, দিস ইজ অলসো 0, এবং k ডট i এটাও কিন্তু 0 হবে। তার মানে কি ভিন্ন হলে 0 হচ্ছে, একই হলে 1 হচ্ছে, আর ভিন্ন হলেই 0 হয়ে যাচ্ছে। এটা ডট গুণনের ক্ষেত্রে। তাহলে ডট গুণনের ক্ষেত্রে আমরা প্রয়োগটা কিন্তু দেখে ফেলাম। আমরা এখানে একটু লিখে রাখতে পারি। ডট গুণনের প্রয়োগটা ছিল এরকম, i ডট i ইকুয়াল টু j ডট j ইকুয়াল টু k ডট k ইকুয়াল টু 1, সেম হলে 1। আবার i ডট j ইকুয়াল টু j ডট k ইকুয়াল টু k ডট i ইকুয়াল টু 0, অর্থাৎ একই হলে 1 হচ্ছে, আর ভিন্ন হলেই 0 হচ্ছে। 2 নম্বরটি ছিল আমার ভেক্টর গুণন বা ক্রস গুণন। ওকে, ভেক্টর গুণন কাকে বলে সেটা যদি আমরা বলি, ভেক্টর গুণন হচ্ছে দুটি ভেক্টরের যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে বলবো আমরা ভেক্টর গুণন। এখন যে কোনো দুটি ভেক্টরকে আমরা যদি গুণ করি, গুণফলটি যদি ভেক্টর রাশি হয়, তাহলে সেই গুণনটিকে বলবো আমরা ভেক্টর গুণন। এখন ভেক্টর গুণনের গুণফলটা কি হবে? আমরা আগের মধ্যে যদি চিন্তা করি যে একটা ভেক্টর এইভাবে ছিল, বি একটা ভেক্টর এইভাবে আছে, হ্যাঁ, এটা হচ্ছে, এটা মনে করো আমাদের এ ভেক্টর, আর এটা মনে করি আমাদের বি ভেক্টর। এটা বসানো ছিল, এখন ক্রিয়া করছে ও বিন্দু, এটা ও বি বরাবর। এখন দেখো, তাহলে এ এবং বি এর ক্রস গুণন, তাহলে আমরা লিখতে পারবো যেহেতু ক্রস গুণন বলা হয়, মানে এ ক্রস বি এইভাবে প্রকাশ করা হবে ভেক্টর গুণন। যেহেতু ভেক্টর দুটির মাঝখানে ক্রস চিহ্ন দিয়ে এই গুণন প্রকাশ করা হয়, এই জন্য এর নাম ক্রস গুণন। তাহলে আমরা বুঝলাম, তাহলে আমরা কি বুঝলাম? ভেক্টর গুণন আরেক নাম কিন্তু ক্রস গুণন, ভেক্টর গুণনের আরেকটা নাম হচ্ছে ক্রস গুণন। স্কেলার গুণনকে যেমন ডট গুণন বলা হয়, ভেক্টর গুণনকে তেমনই ক্রস গুণন বলা হয়। তাহলে ডট ক্রস দিয়ে আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারবো। এবার আমরা আসবো এর গুণফলটা কি। আমরা কিন্তু সংজ্ঞার মধ্যে বলেছি দুটি ভেক্টরের যে কোনো একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে ভেক্টর গুণন বলে। তাহলে গুণফলটা অবশ্যই ভেক্টর রাশি হতে হবে। ওকে, এবার আমরা কি গুণ করি? এই গুণফলটা হবে এরকম, এ বি সাইন থিটা এটাকে আমি বলিনি, সেটা হচ্ছে এরকম যে ভেক্টর দুটির প্রতিটির মান, মানে দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণনের গুণফল হবে ভেক্টর দুটির প্রতিটির মান, এদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত এবং একটি একক ভেক্টর ইটা ক্যাপ এর গুণফলের সমান। ভেক্টর দুটির প্রতিটির মান, মধ্যবর্তী কোণের সাইন অনুপাত দ্যাট ইজ সাইন থিটা, আর এদের এবং একটি একক ভেক্টর ইটা ক্যাপ, এই চারটার গুণফলই হচ্ছে দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণনের গুণফল। এখন প্রশ্ন হচ্ছে গুণফলটি কি আছে? এটা কি স্কেলার রাশি আছে না ভেক্টর রাশি আছে? তোমাদের কি মনে হচ্ছে? এটা নিশ্চয়ই ভেক্টর রাশি, কারণ এখানে একটা ভেক্টর রাশি রয়েছে। আমরা জানি একটা এইটুকু কিন্তু স্কেলার, আমরা যদি এটাকে বাদ দিই তাহলে এই সাইন থিটা এইটুকু কিন্তু আমার স্কেলার, তো স্কেলারকে আমরা একটা ভেক্টর দিয়ে গুণ করছি, তার গুণফলটা অবশ্যই ভেক্টর হবে। তার মানে টোটাল গুণফলটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা ভেক্টর রাশি পেয়েছি, তাহলে আমরা এটাকে ভেক্টর গুণন বলতেই পারি। এখন যদি আমরা বলি এর মানটা এ ক্রস বি মডুলাস, দিস ইজ বোঝায় মান। এটা দিয়ে কি বোঝায়? শুধুমাত্র মানটা বোঝায়। তখন আর এই ইটা ক্যাপটা থাকবে না, ইটা ক্যাপের মান 1 বসাবো আমরা, যেহেতু ইটা ক্যাপের মান আমরা জানি 1, আর এ বি সাইন থিটার মান বি সাইন থিটাই হবে, তাহলে এ বি সাইন থিটাই হয়ে যাবে। এইখান থেকে আমরা আসবো হচ্ছে এর তাৎপর্যটা পাবো। আমরা আগের মধ্যে কিন্তু একটু লম্বটা নিই, এবার একটু লম্বটা নিই, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমরা যদি এই চিত্র থেকে লিখি যে সাইন থিটা সমান আসছে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে হচ্ছে কিউ আর ডিভাইড বাই হচ্ছে ও কিউ, আর ও কিউ আমরা বি দ্বারা প্রকাশ করি, তার মানে লিখতে পারি আমরা এটা লিখতে পারি হচ্ছে কিউ আর বাই বি, দ্যাট ইজ বি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ আর, বি সাইন থিটা ইকুয়াল টু কিউ আর। আমরা এখন এখানে আসি, এখানে এ ইন্টু বি সাইন থিটা আলাদা করে লিখলাম। এই যে বি সাইন থিটার মান আমরা বসাবো, বি সাইন থিটার মান হচ্ছে কিউ আর, এই গুণন কিউ আর। এখন আমরা একটা কাজ করতে পারি, এই ভেক্টরের মান, এই ভেক্টরকে প্রকাশ করছি আমরা কি দ্বারা? ওপি দ্বারা, তাহলে আমরা ওপি লিখতে পারি, ওপি গুণন কিউ আর। সুবিধার জন্য লিখলাম এটা। এখন একটা কাজ করতে পারি, আমরা এই এ এবং বি কে সন্নিহিত বাহু ধরে যে ভেক্টর দুটির
ভেক্টর গুণফল বের করছি, সেই ভেক্টর দুটিকে সন্নিহিত বাহু ধরে আমরা যদি একটি সামান্তরিক কল্পনা করি তাহলে কিরকম হবে? আঁকি যদি সামান্তরিক, এরকম হবে নিশ্চয়ই, এরকম হবে নিশ্চয়ই। দেখতে পাচ্ছি তোমরা, ধর এস ও পি এস কে একটা সামান্তরিক অঙ্কন করলাম, এটা এ এবং বি কে সন্নিহিত বাহু ধরে, অর্থাৎ এই এ আর এটা একটা সমান্তরাল, এটা একটা সমান্তরাল রেখেছি, তাহলে এটা এ হলে এটাও আমার এ হবে, আর এইটা বি হলে এটাও আমার বি হবে, এরকম হবে বিষয়টা। তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেল। এখন ওপিটা হবে সামান্তরিকের ভূমি আর কিউ আর হবে সামান্তরিকের উচ্চতা। তাহলে এখানে দেখো ওপি গুণন কিউ আর আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি ও পি এস কিউ সামান্তরিকের এটা ভূমি গুণন উচ্চতা। তাহলে সামান্তরিকের ভূমিকে উচ্চতা এখন করলে কি পাওয়া যাবে? নিশ্চয়ই সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমি লিখতে পারি এই এ ক্রস বি মডুলাস ইকুয়াল টু ও পি এস কিউ সামান্তরিকের ক্ষেত্রফল। ও পি এস কিউ সামান্তরিকের ক্ষেত্রফল এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারতেছি? ও পি এস কিউ সামান্তরিকটা কোথা থেকে এসেছে? যে দুটি ভেক্টরকে ক্রস গুণন করছি বা ভেক্টর গুণন করছি তাদেরকে সন্নিহিত বাহু ধরে যে সামান্তরিক অঙ্কন করা হয়েছে সেটি কিন্তু ওপিএসকিউ। তার মানে আমি এভাবে বলতে পারি দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণফলের মান মডুলাস, ভেক্টর গুণফলের মান হচ্ছে ওই ভেক্টর দুটিকে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। এটি হচ্ছে এটি হচ্ছে ভেক্টর গুণনের তাৎপর্য। তাহলে আমরা মোটামুটি ভেক্টর গুণন এবং স্কেলার গুণন বুঝতে পারলাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারবে। ভেক্টর গুণনের বৈশিষ্ট্য, ভেক্টর গুণনের বৈশিষ্ট্য কি রয়েছে সেটা আমরা একটু দেখি। এক, এ ক্রস এ ইকুয়াল টু 0, এ ক্রস এ ইকুয়াল টু কি হবে? 0 হবে। এটা মনে রাখবে, এটা তুমি বের করতে পারো, ক্রস গুণনের নিয়ম অনুসারে বের করতে পারো। ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, কাজে এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। আমরা ডট গুণনের ক্ষেত্রে বা স্কেলার গুণনের ক্ষেত্রে কিন্তু এ ডট বি ইকুয়াল টু বি ডট এ লিখতে পেরেছি, কিন্তু এখন এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ লেখা যাবে না। ইনফ্যাক্ট এটা হবে হচ্ছে তোমার এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, এটা হবে। 3 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু 0 হলে এ প্যারালাল টু বি হবে। অর্থাৎ দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্তই হচ্ছে তাদের ভেক্টর গুণফল 0 হতে হবে। এটাই হচ্ছে তোমার ভেক্টর গুণনের বৈশিষ্ট্য, একটি ভালো করে মনে রাখবে। এবার আমরা আসবো হচ্ছে প্রয়োগ। একটি বিষয় আমি স্কিপ করে গেছি, আমি প্রয়োগটা দেখিয়ে নিই, পরে প্রয়োজনীয় বলে দিচ্ছি। তো প্রয়োগটি হচ্ছে এরকম, আমরা প্রথমে সেই আই জে কে এর ক্ষেত্রে প্রয়োগটা দেখতে চাই। আগামী ভেক্টরের ক্ষেত্রে যেমন ধরো আই ক্রস আই ইকুয়াল হলে কি হয় সেটা আমরা একটু দেখি, সেম হলে কি হয় সেটা আমরা সূত্রটা এখানে একটু আগে লিখি যে এ ক্রস বি ইকুয়াল কি ছিল আমার এ বি সাইন থিটা থিটা ক্যাপ। আমি থিটার পরিবর্তে লিখবো এ কমা বি, এ বি সাইন এ কমা বি ইন্টু থিটা, এটা হচ্ছে বিষয়। এখন আমি এখানে এ বি এর জায়গায় আই এবং আই বসাবো, তার মানে কি হচ্ছে আই এর মান ইন্টু আই এর মান সাইন আই কমা আই ইন্টু থিটা, তাহলে কি দাঁড়াচ্ছে 1, এটা 1 আর আই কমা মানে 0 সাইন 0 ইন্টু থিটা। সাইন 0 মান কত? 0, তোমরা জানো 0। তাহলে কি দাঁড়াচ্ছে আই ক্রস আই, আই ক্রস আই ইকুয়াল টু 0। ঠিক একইভাবে আমরা লিখতে পারবো জে ক্রস জে ইকুয়াল টু 0 এবং এ ক্রস এ এটাও 0। তার মানে দেখা যাচ্ছে ভেক্টর গুণনের ক্ষেত্রে একই হলে, দুটি আয়তাকার ভেক্টর যদি একই হয় তাদের ক্রস গুণফল কি হচ্ছে? 0 হচ্ছে। এবার ভিন্ন হলে কি হয় সেটা আমরা একটু দেখি। এখানে জাস্ট আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে এটা আই এর জায়গায় জাস্ট আমি জে দিয়ে আই ক্রস জে, এটা হয়ে গেল আমার জে, এটা হয়ে যাবে জে। ওকে,
তাহলে এখন দেখো আই এর মান হচ্ছে 1, জে এর মান হচ্ছে 1, আর সাইন এটা আই কমা জে, যেহেতু আই এবং জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এবং ইটা, তাহলে কি দাঁড়াচ্ছে সাইন 91, তাহলে 1 1 1 ইনটু ইটা গ্যাপ, তাহলে কি হচ্ছে সেই ইটা গ্যাপ 1 হবে না, ইটা গ্যাপ, তাহলে আই ক্রস জে ইজ ইকুয়াল টু হলো ইটা। এখন ইটা গ্যাপটা কি? এই ইটা গ্যাপটা আমি স্কিপ করেছিলাম, যেটা আমার শুরুতে বলা উচিত ছিল ভেক্টর গুণনে। আমি এখন একটু বলি বিষয়টা। এই যে এখানে দেখেছো তোমরা যে a ক্রস b ইকুয়াল টু a b sin থিটা ইটা গ্যাপ। এই ইটা গ্যাপটা কি? ইটা গ্যাপটা ছিল একটা একক ভেক্টর এবং ইটা গ্যাপের দিক কোন দিকে হবে? যেহেতু একক ভেক্টর মান তো 1 জানো তোমরা, আর এর দিকটা কোন দিকে হবে? এর দিকটা হবে আমরা ডান পাকি স্কুল নিয়ম অনুসারে দিকটা বের করি, এই যে a ক্রস b এর দিক যেদিকে সেদিকে হবে। অর্থাৎ আমাদের যে a ছিল a বরাবর, b ছিল মনে করো a বরাবর, এটা a, এটা হচ্ছে b। এখন a এবং b যে সমতলে অবস্থিত, a এবং b কোন সমতলে অবস্থিত? বোর্ডের সমতলে অবস্থিত। আমরা সেই সমতলের উপর লম্ব বরাবর একটা ডান পাকি স্ক্রু স্থাপন করে a থেকে b এর দিকে ঘোরাবো, a থেকে b এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরাবো, ঘোরালে বাম দিকে ঘুরে, বাম দিকে স্ক্রুটা খুলে আসবে, তার মানে এর দিক হবে লম্ব বরাবর বাইরের দিকে। যদি আমার এইটা b হতো, এইটা a হতো, তাহলে কি হতো? তাহলে আমি ঘোরাতাম যদি এই দিকে, তাহলে আমি ঘোরাতাম কি a ক্রস b, ঘুরতো এখন ডান দিকে, ডান দিকে ঘুরে কিন্তু ভিতরে ঢুকে যেত। তাহলে দেখা যাচ্ছে দিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মনে রাখবে ওই ইটার দিক। আচ্ছা, এবার আমরা দেখতে চাই যে আমার এই যে এখানে আই ক্রস জে ইকুয়াল টু ইটা ক্যাপ আসলো, এই ইটা ক্যাপের দিকটা তাহলে কোন দিকে হবে? আই ক্রস জে এর দিক যেদিকে সেদিকে হবে। এখন আই ক্রস জে কি আমরা একটু খেয়াল করি, আই হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর, জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এদিক হচ্ছে আমার আই, এদিক হচ্ছে জে। তাহলে আই এবং জে যে সমতলে অবস্থিত, সেই সমতলের উপর লম্ব বরাবর একটা একক ভেক্টর স্থাপন করলাম, করে এটা আই থেকে জে এর দিকে ঘোরাবো, ক্ষুদ্রতর কোণে ঘোরালে বাম দিক ঘুরবে, তাহলে স্ক্রুটা বাইরের দিকে আসবে, স্ক্রুটা তাহলে বাইরের দিকে আসবে। স্ক্রু যদি বাইরের দিকে আসে তাহলে দিক হচ্ছে বাইরের দিকে, লম্ব বরাবর বাইরের দিকে। যেহেতু এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এই লম্ব বরাবর বাইরের দিকে কি আছে? জেড অক্ষ আছে, তার মানে এটা ক্যাপের দিক হচ্ছে জেড অক্ষ বরাবর। অর্থাৎ আমি বলতে পারি এটা ক্যাপের দিক জেড অক্ষ বরাবর। তাহলে আমি এটা বলতে পারি এটা ক্যাপ একটি একক ভেক্টর যার দিক জেড অক্ষ বরাবর, আবার কে ক্যাপ একটি একক ভেক্টর যার দিক জেড অক্ষ বরাবর। কাজেই আসলে আই ক্রস জে হবে, আমরা লিখতে পারি কে ক্যাপ আই ক্রস জে ইকুয়াল টু আই ক্রস জে ইকুয়াল টু কে, আই ক্রস জে ইকুয়াল টু কে। ঠিক একই ভাবে আমি যদি বলি জে ক্রস কে, তাহলে সেটা কি হবে? বুঝতে পারছো আই। যদি বলি কে ক্রস আই, তাহলে কি হবে? এটা হয়ে যাবে জে। বাট যদি উল্টো করে বলি এইভাবে জে ক্রস আই, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কে। যদি বলি আমি কে ক্রস জে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে মাইনাস আই। যদি আমি বলি আই ক্রস কে, তাহলে এটি কিন্তু হয়ে যাবে মাইনাস জে। তাহলে এখন এই ছয়টা কম্বিনেশন তোমার মনে রাখাটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমাদের একটি সার্কেল আছে, এই সার্কেলটা মনে রাখলে, এই টেকনিকটা মনে রাখো, টেকনিকটা মনে রাখলে এটা খুব সহজে তুমি হিসাব করতে পারবে। ছয়টা তোমার মনে রাখার দরকার নেই, সার্কেলটা জাস্ট একটু বুঝিয়ে দেবো, মনে রাখলেই হয়ে যাবে। আমরা যদি এইভাবে চিন্তা করি, একটি সার্কেল নিব, এর তিনটা জায়গায় তিনটা অ্যারো দিব, এবং তিনটা অ্যারো আমরা সাইক্লিক অর্ডার বা যে কোনো দিকেই হতে পারে, তিনটা অ্যারো আমরা এমন ভাবে ধরবো, অ্যারোগুলোর নাম আমরা দেবো আই জে কে। এইভাবে উল্টা দিকে হলে হবে না, এদিকে হলে হবে না, আই জে কে এইভাবে হলে হবে। ওকে, এবার দেখো খেয়াল করো, আই ক্রস জে, আই ক্রস জে, আমি অ্যারোর দিকে যাচ্ছি, আই থেকে জে এর দিকে যদি যাই, তাহলে অ্যারোর দিকে যাচ্ছে আই ক্রস জে, তাহলে এটা অ্যারোর দিকে গেছে, তার মানে প্লাস কে হবে। তৃতীয়টা হবে সবসময়, যে কোনো দুটাকে তুমি ক্রস করলে তৃতীয়টা পাবে। এখন প্লাস হবে না মাইনাস হবে, সেটা বোঝার জন্য তোমার সার্কেলটা বুঝতে হবে, তাহলে হয়ে যাবে আই ক্রস জে, এটা হবে প্লাস কে। যদি বলি জে ক্রস আই, উল্টা দিকে গেল, তাহলে হয়ে যাবে মাইনাস কে। আর মনে বলার দরকার নেই, এই সবগুলো এইভাবে চলে আসবে। তাহলে এটা দেখে আমরা খুব সহজে প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম ক্রস গুণনের ক্ষেত্রে বা ভেক্টর গুণনের ক্ষেত্রে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আই ক্রস আই ইকুয়াল টু জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে ইকুয়াল টু 0। একই হলে কি হচ্ছে? 0 হচ্ছে। কিন্তু ভিন্ন হলে কি হচ্ছে? ভিন্ন হলে তো এটা বলার দরকার নাই, ভিন্ন হলে তৃতীয়টা হবে এবং প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, সেটা অর্ডারের উপর ডিপেন্ড করবে। সেটা আমি লিখলাম। এগুলো আবার প্রয়োগ দেখার কথা ছিল। আমরা দুটা ভেক্টরের কথা চিন্তা করি, একটা আমরা এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এবং বি আরেকটি ভেক্টর, সেটা হচ্ছে তোমার বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এই দুটি ভেক্টরকে যদি আমরা ডট গুণন করি তাহলে কি হবে? এগুলোকে বলে উপাংশ বিভাজিত ভেক্টর।
যেমন a ডট b বের করতে চাই, এগুলো তোমার খুব কাজে লাগবে। a ডট b বলতে কিভাবে আমরা প্রথমে মান বসাই, ax i cap প্লাস ay j cap প্লাস az k cap ডট, যেখানে ডট আছে ডটটা দিতে হবে তোমাকে, bx i cap প্লাস by j cap প্লাস bz k cap। এবার আমরা যদি গুণন করি, নরমাল যে গুণ করি আমরা বীজগাণিতিক গুণ করি সেইভাবে গুণ করলেই হয়ে যাবে। জাস্ট আমাদের যেটা করতে হবে তোমাকে এই ডটটা দিয়ে যেতে হবে, এটাই। যেমন আমরা এইভাবে লিখি যে ax i cap ডট bx i cap প্লাস ax i cap ডট by j cap প্লাস ax i cap ডট bz k cap ডট দিতে হবে। এইভাবে ঠিক পরের লাইনে কি আসবে, পরের লাইনে আমার এটিতে গুণ করতে হবে তিনটাকে, তাহলে হবে তোমার ay j cap ডট bx i cap প্লাস ay j cap ডট by j cap প্লাস ay j cap ডট bz k cap প্লাস একটা বাকি আছে az k cap দিয়ে গুণ করব আমরা, তখন হবে az k cap ডট bx i cap প্লাস az k cap ডট by j cap প্লাস ভুল হলে তোমরা বলবে az k cap ডট bz k cap। এই পর্যন্ত। এখন দেখো এই লাইনটাকে যদি আমরা সিম্পলিফাই করি আমরা কি করতে পারি, যেটা আমরা করবো সেটা হচ্ছে এই যে ডট দিচ্ছি, ডটটা কিসের জন্য দিচ্ছি আমরা, নিশ্চয়ই ভেক্টরের জন্য দিচ্ছি, কারণ আমরা স্কেলারের জন্য কিন্তু ডট দেওয়া যায় ক্রস দেওয়া যায়, শুধু ভেক্টর রাশির জন্য কিন্তু ডট দিতে হচ্ছে। তাহলে আমরা এখানে ভেক্টর আছে, স্কেলার আছে, যেমন ax এর স্কেলার i ভেক্টর, bx স্কেলার i ভেক্টর। তাহলে আমি যেহেতু ডটটা ভেক্টরের জন্য প্রযোজ্য আমরা স্কেলার গুলোকে আলাদা করে ফেলি আর ভেক্টরের কাছে শুধু ডটটা দিয়ে দিই। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে জায়গা হবে না, আমি করে যাচ্ছি আবার। তাহলে কিন্তু আমি লিখতে পারি এভাবে, আমি লিখতে পারি যে ax bx i ডট ওকে প্লাস পরেরটা কি আসবে ax by i ডট z প্লাস পরেরটা কি আসবে ax bz i ডট k প্লাস আর এই লাইন হয়ে গেছে, এই লাইন মুছে দিই। এবার এই লাইন নিয়ে কাজ করবো। এখন কি হবে ay bx j ডট i প্লাস ay by j ডট z প্লাস প্লাস ay bz j ডট k প্লাস আর এই লাইনে কিন্তু হয়ে গেল। এবার আমি লাস্ট লাইন নিয়ে কাজ করবো, এটা হবে az bx k ডট i প্লাস az by, এটা হবে k ডট j প্লাস az bz, এটা হবে k ডট k। এবার আমরা ওই যে প্রয়োগগুলো দেখেছিলাম, i j k এর যে প্রয়োগগুলো দেখেছিলাম ডট গুণের ক্ষেত্রে কি দেখেছিলাম, একই হলে 1 আর ভিন্ন হলে 0, একই হলে 1 ভিন্ন হলে 0। একটু খেয়াল করো, প্রথম লাইনের প্রথমটা একই, দ্বিতীয় লাইনের দ্বিতীয় রাশিটা একই, তৃতীয় লাইনের তৃতীয় রাশিটা একই, বাকি সব কিন্তু ভিন্ন। এগুলো কিন্তু একই, বাকি সব ভিন্ন। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যেহেতু ভিন্নগুলো কিন্তু 0, একইগুলো 1, তাহলে এটা 0 এটা 0 এটা 0 লেখা যাবে, এটা 1, তাহলে যেহেতু 1 তাহলে লিখতে পারি ax bx প্লাস এটা 0, পরেরটা 0, পরেরটা 0, তারপরটা কি আসবে ay by, এরপরে 0 0 0, এরপরে কি আসবে az bz। 6টা 0 হয়ে গেছে আমার, 1 2 3 4 5 6, 6টা 0 আর বাকি তিনটা সব থাকলো ax bx ay by az bz। ফলে আমি যেটা লিখতে পারি এটা যদি হয় তাহলে লেখা যায় a ডট b দিস ইজ ইকুয়াল টু ax bx প্লাস ay by প্লাস az bz। এটা আমরা মনে রাখবো। আরেকটা হচ্ছে ক্রস গুণনের ক্ষেত্রে জাস্ট এই জিনিসটা যদি আমরা ক্রস দিই তাহলে কি হয় সেটা আমি এখান থেকে দেখাবো। এই দুটাকে একসাথে করলাম, এটা জাস্ট আমি ক্রস দিব a ক্রস b, তাহলে জাস্ট আমি এখানে যেখানে ডট আছে সেখানে ক্রস দিয়ে দেবো, আর কোনো সমস্যা নেই। জাস্ট আমরা ডটের জায়গায় ক্রস দিয়ে দেবো, ডটের জায়গায় আমরা ক্রস দিলাম। এখন ক্রসেরটা আমরা প্রয়োগ করব। আমরা জানি ক্রস গুণনের ক্ষেত্রে কি দেখেছি যে একই হলে হচ্ছে 0 আর ভিন্ন হলে হচ্ছে
ওয়ান বলা যাবে না, ভিন্ন হলে হবে তৃতীয়টি প্লাস মাইনাসটা আমাকে দেখতে হবে সেই সাইক্লিক অর্ডার অনুসারে। আমার সাইক্লিক অর্ডারটা প্রয়োজন আমরা একে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা আই ক্যাপ দিলাম আমি, এটা ধরো জে ক্যাপ দিলাম, আর এটা হচ্ছে কে ক্যাপ দিলাম। এখন আমাকে বুঝতে সুবিধা হবে, তাই না? তাহলে দেখো এই যে তিনটা দাগ দেওয়া তিনটা কিন্তু জিরো হবে, কারণ এগুলো সেম। প্রথমটা জিরো, তারপরটা কি আসবে? পরটা আসবে তোমার এক্স বিওয়াই, দেখো আই ক্রস জে, এটা হবে তাহলে কে ক্যাপ প্লাস এক্স বিজেড, এক্স বিজেড, এটা কি হবে তাহলে? আই ক্রস কে, এটা হবে কিন্তু তোমার মাইনাস জে প্লাস এটা কি আছে? এ ওয়াই বিএক্স, ঠিক আছে, জে ক্রস আই, এটা কি হবে? মাইনাস কে প্লাস এ ওয়াই বিজেড, এটা জে ক্রস কে, মানে হচ্ছে আই, তারপরটা হচ্ছে এটা গেল এটা প্লাস এ জেড বিএক্স, কে ক্রস আই, এটা হবে জে প্লাস এ জেড বিওয়াই, কে ক্রস জে, এটা হবে মাইনাস আই। দেখো সবই একটা প্লাস আসছে একটা মাইনাস আসছে, তাই আসার কথা। এই যে কে প্লাস কে মাইনাস আই মাইনাস আই প্লাস জে মাইনাস। এবার আমরা এইগুলো সাজিয়ে লিখি, দরকার নিয়ে আমার এগুলো আমরা সাজিয়ে লিখি এবং প্লাস একসাথে লিখি, আই জে কে একসাথে লিখি, প্লাস আই প্লাস এটা আমি লিখতে পারি এ ওয়াই বিজেড আই ক্যাপ মাইনাস এটা হবে এ জেড বিওয়াই আই ক্যাপ প্লাস জে ক্যাপ কোথায় আছে? জে ক্যাপ আমরা খুঁজি, এটা এ জেড বিএক্স জে ক্যাপ মাইনাস এক্স বিজেড জে ক্যাপ প্লাস কে ক্যাপ কোথায় আছে? এক্স বিওয়াই কে ক্যাপ মাইনাস এ ওয়াই বিএক্স কে ক্যাপ। সাজিয়ে লিখলাম। এখন আমরা কমন নিলে আমরা লিখতে পারি আই ক্যাপ, এটা লেখা যাবে এ ওয়াই বিজেড মাইনাস এ জেড বিওয়াই প্লাস জে ক্যাপ কমন যাবে, তোমার এ জেড বিএক্স মাইনাস এ এক্স বিজেড প্লাস এখানে কমন যাবে কে ক্যাপ, কমন যাবে থাকে তোমার এ এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স। এই যে রাশিটা আমরা পেলাম এটা কিন্তু আমরা নির্ণায়ক আকারে লিখি, আমি এত ডিটেলস আর যাবো না, তোমরা বুঝবে নিশ্চয়ই। সরাসরি যে লিখা যাবে সেটা হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এগুলো লিখা হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড বিএক্স বিওয়াই বিজেড। এই যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটা ভালো করে মনে হবে, এলেন থেকে এলেন আসা যাবে। জাস্ট তোমরা এই ইকুয়েশনটা মনে রাখবা, এই মানে হচ্ছে এটা এ ক্রস বি ইকুয়াল হচ্ছে আই জে কে এবং এখানে লিখবো আমরা এক্স এ ওয়াই এ জেড বিএক্স বিওয়াই বিজেড। একটু খেয়াল করো, আয়ের নিচে শুধু আয়ের সহগগুলো লিখছি, এখানে আয়ের সহগ কি এক্স ছিল, আয়ের সহগ এক্স, এখানে আয়ের সহগ কি ছিল বিএক্স, এখানে লিখছি বিএক্স। জে এর সহগ কি এ ওয়াই, এখানে জে এর সহগ কি বিওয়াই এ ওয়াই বিওয়াই, কে এর সহগ কি এ জেড, কে এর সহগ কি বিজেড এ জেড বিজেড। জাস্ট সহগের নিচে যার সহগ তার নিচে লিখতে হবে, আয়ের সহগ আয়ের নিচে লিখতে হবে, জে এর সহগ জে নিচে লিখতে হবে। এবং প্রথম ভেক্টর কি ছিল আমার এ, তাহলে এটা কিন্তু আমার প্রথম লিখতে হবে। দ্বিতীয় ভেক্টর কি ছিল বি, দ্বিতীয়টা লিখবো। এই হচ্ছে বিষয়। তো তোমরা আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছ। এখন একটা প্রবলেম তোমাদের আমি দিব, এই প্রবলেম যদি তোমরা নিজেরা এই যে যা শিখলাম তখন এগুলো প্রয়োগ করে সমাধান করার চেষ্টা করবে। হ্যাঁ, সমাধানটা লিখে নাও যে এ একটি ভেক্টর 3 i cap minus 2 j cap plus 5 k cap এবং b আরেকটি ভেক্টর 2 i cap minus 4 j cap minus 5 k cap এরকম দেওয়া আছে দুটি ভেক্টর। তোমাকে যেটা করতে হবে a dot b equal to what এবং a cross b equal to what। এই দুটি কাজ তোমরা নিজেরা করার চেষ্টা করবে। সমাধানটা যদি করতে পারো, আশা করি তোমরা পারবে। যদি বুঝে থাকো আমার লেকচারটি তাহলে নিশ্চয়ই পারবে এবং সেই সমাধানটা তোমরা আমার এই ভিডিওর কমেন্টসে আপলোড করলে আমি সেগুলো চেক করে আমাকে বলে দেবো সঠিক হয়েছে কি হয়নি। যদি ভুল হয়ে থাকে, কোথায় ভুল হয়েছে কি হয়েছে আমি তোমাকে ইনশাআল্লাহ আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ।